আসসালামু আলাইকুম গাইস। এটা আমার চ্যানেলের নতুন ব্লগ। আর এই ব্লগটা মেইনলি করা হচ্ছে বান্দরবন নিয়ে। আজকে আমরা যাচ্ছি বান্দরবনের ২ টা পর্যটন কেন্দ্রে। একটা হচ্ছে মেঘলা আর একটা হচ্ছে নীলাচল। আর এই ট্যুরটা কোনো ফ্রেন্ড সার্কেল নিয়ে যাওয়া হচ্ছে না। এটা মেইনলি সোসাইটি থেকে যাওয়া হচ্ছে। আমরা ভোর ৭:০০ র দিকে রওনা দিয়ে দিলাম। আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে অলরেডি। সকাল ৭:০০ এই অবস্থা দেখার মতো না, যে পরিমাণ কুয়াশা। যেতে, যেতে আমি আমার কাজিনকে শিখিয়ে দিচ্ছি কিভাবে ব্লগটা করব, কিভাবে সেটআপটা থাকবে। সব ক্লিয়ার ওরে করে দিচ্ছি এভাবে যেতে, যেতে। আমাদের জন্য টোটাল ৩ টা বাস রেডি করা হয়েছে। যে পরিমাণে ঠান্ডা পড়তেছে যার জন্য হাঁটতে ইচ্ছে করতেছে না। সেজন্য তাড়াহুড়া করে চলে যাচ্ছি বাসের দিকে। যেতে, যেতে দুষ্টামি করে আমি মুখ থেকে ধোঁয়া বের করতেছি। কার, কার এভাবে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। আমার নাকে মুখে অতিরিক্ত কুয়াশা ঢুকতেছে। আমার মনে হয় সর্বপ্রথম আমরাই যাচ্ছি। বাস আগে জায়গা দখল করতে হবে তাই। কাকাই ঠান্ডার প্রভাব কমাতে গরম, গরম জিনিস খেয়ে যাচ্ছে যাতে বুঝতে না পারে ঠান্ডার প্রভাব। আমি আর আমার কাজিন এভাবে রাস্তায় হাঁটি, হাঁটি দুষ্টামি করতেছি। কি আর করব। তো ক্লিপটা একটু শর্ট করে দিই যাতে ভিডিওটা বড় হয়ে না যায়। এটা হাঁটতে, হাঁটতে প্রায় ৩-৪ মিনিটের মতো বেজে যায়। যার কারণে আপনাদের কাছে শর্ট করে দিচ্ছি। তো বলতে না বলতে আমরা হাজির হয়ে গেলাম সরাপাড়া মোড়ে। তো সাথে আমাদের একটা টিমও চলে আসছে অলরেডি রিক্সা করে। তো এখানে এসে দেখি ৩ টার বদলে একটা বাস অলরেডি দাঁড়িয়ে আছে। ২ টা এখনো আসেনি, ২ টা আসতেছে। যার জন্য এখানে কল দেওয়া হচ্ছে। তো আপনাদের মাঝে সরাইপাড়ার মোড়ের অবস্থাটা একটু দেখাই। শীতের প্রভাব কি পরিমাণ আপনারা দেখেন। নিস্তব্ধ পুরা, রোদে টোটালি দেখা নেই। আমাদের গাড়িটা অলমোস্ট নিউ মতো লাগতেছে। কোনো ভাঙা বা স্ক্র্যাচ কিছু বলতে নেই। আমরাই ফার্স্ট যাত্রী ১ম উঠে গেলাম সিট দখল করতে। তো ভিতরে গিয়ে আপনাদের মাঝে একটু বাসের লুকটা দেখাচ্ছি। দেখেন, সবাই সবার জায়গা দখল করতে বিজি এখন। কেউ বলতেছে জানালার পাশে বসবে, কেউ বলতেছে পারবে না। এই একটা অবস্থা। পিছনে দেখি এই অবস্থা সিটের। অবশ্যই এগুলো ভাঙা না, ফর্মগুলো পড়ে গিয়েছে। তারপর দেখতেছি সবাই আস্তে, আস্তে বাসের দিকে এগোচ্ছে। আমিও আস্তে, আস্তে আমার সিট দখল করে নিচ্ছি আমার জায়গায়। মিনিমাম ১-১.৫ ঘন্টা অপেক্ষা করার পর বাসের যাত্রা শুরু হলো। যারা বাসের পাশে ছিল এলাকার মানুষজন তাদেরকে বিদায় জানানো হচ্ছে। তো আমাদের যাত্রাটি সরাপাড়া থেকে নয়াবাজার হতে নিউ মার্কেট দিয়ে কোতোয়ালি থেকে ২ টা গেস্ট নেওয়া হবে। সেখান থেকে ডিরেক্ট চলে যাওয়া হবে বান্দরবন মেঘলা পর্যটন কেন্দ্রে। তার মাঝে আমি কয়েকটা ভিডিও ফুটেজ আপনাদেরকে শেয়ার করছি।
কিছুক্ষণ পর বাসটি পেট্রোল পাম্পে দাঁড়ায়, আর এই সুযোগের সদ্ব্যবহার করে সবাই প্রকৃতির ডাকে সাড়া দিতে চলে যায় বাথরুমে। ফাইনালি আমরা চলে এলাম মেঘলা পর্যটন কেন্দ্রে। তো আমরা আস্তে ধীরে একজন একজন করে নামা শুরু করেছি। 3-4 ঘন্টার উপর বাসে বসে থাকার কারণে হাঁটার মতো শক্তিও চলে গেছে। বাসের সকল লোক নেমে গেছে, সবার লাস্টে আমি নামতেছি আস্তে ধীরে। বাস থেকে নামার পর মাইন্ডটা ফ্রেশ লাগতেছে, মনটা হালকা হয়ে গিয়েছে। তো সোসাইটি দেখে কমিটি যারা আছে তারা সকলে রাস্তায় দাঁড়িয়ে সবাইকে পার করে দিচ্ছে এপার থেকে ওই পারে। আমি আমার গেট আপ ঠিক করার পিছনে লেগে আছি, ক্যামেরা কোন দিকে আমি নিজেও জানি না। তারপরে রেডি হয়ে আস্তে ধীরে দাঁড়ালাম রাস্তার উপরে যাওয়ার জন্য। এখানে তেমনটা শীতের প্রভাব বেশি ছিল না যেখানে চট্টগ্রামে ছিল। সবাই রাস্তা পাওয়া শুরু করলো আমি ছাড়া। আমি আমার কাজিনকে বলি যে আমাকে ভিডিও করতে, তাকে মোবাইল স্ট্যান্ডটা ধরিয়ে দিয়ে বলি যে ভিডিও করতে। তারপর আমি আস্তে ধীরে পার হয়ে যাই। তারপর সবাইকে বলি যে আস্তে ধীরে রওনা দিতে, সবাই একসাথে থাকতে, কারণ এখানে মিনিমাম 120-30 জনের মতো আমাদের সাথে এসেছে, সেজন্য সবাইকে বলা হচ্ছে সবাইকে একসাথে থাকতে। তারপর আমিও একটা জিনিসপাতি নিয়ে সবকিছু রেডি হয়ে গেলাম, আস্তে ধীরে সবকিছু গুছিয়ে নিলাম। তারপর সবাইকে গেটে একত্রিত করা হয়েছে। তারপর বাস থেকে কে কে কয়জন নেমেছে সবগুলো হিসাব করছে, কোনো কেউ যাত্রী বাকি আছে কিনা সেটা হিসাব করে সবাইকে ডেকে নিচ্ছে। তো আমিও আস্তে ধীরে সামনের দিকে এগোচ্ছি। আমি ক্যামেরাটাকে একদিকে অলরেডি ধরে আছি, কোন দিকে করতেছি আমি নিজেও জানি না। তো রাস্তার পাশে ছিল কয়েকটি দোকান যেখানে নানা রকম মার্কেটিং মতো জিনিসপত্র বিক্রি করতেছিল। তো এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না, কারণ এখানে সবাইকে হিসাব করে ঢুকাইতে হবে। এখানে মেন যে আমাদেরকে এনেছে কমিটি তার অপেক্ষায় আছে।
তবুও আমরা সিরিয়াল মেনটেন করে আস্তে ধীরে এগোচ্ছি সামনের দিকে। আসলে ভিতরে বান্দরবন পাঁচি আর 30 কিলোমিটার আড়ে ঘন্টা হবে ধরে ও দুই আর কিছু নাই হলে গুদন লাগবে আর কিছু নাই। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন টিকিট দিয়ে গনে গনে হিসাব করে মানুষ ঢুকাচ্ছে। মেঘলার মেন গেটটা দেখতে সুন্দর লাগতেছিল। এখানে মেঘলার 2টা গেট থাকা সত্ত্বেও কেন একটা ইউজ করতেছে তা আমি এখনও ঠিক বুঝলাম না। একটা দিয়ে ছোট একটা গেট দিয়ে মানুষকে ঢুকানো হচ্ছে। তো শেষে আমি সবার লাস্টে ঢুকতেছিলাম, অলমোস্ট সবাই ঢুকে পড়েছে। শেষে আমি যাচ্ছি ভিডিও করে করে আস্তে আস্তে। এখানে প্রথমে বলা হয়েছে একজন একজন করে সিরিয়াল বাই ঢুকতে, কিন্তু আমরা 2জন করে করে ঢুকে পড়লাম। তো 130 জনের মধ্যে মনে হয় আমি 115-20 নাম্বার ছিলাম আমি সিরিয়ালে ঢোকার সময়। তো ফাইনালি আস্তে আস্তে এগোতে এগোতে আমি ক্রস করে ফেলি মেঘলার মেইন গেটটি। মেঘলার শুরুতে প্রথম রাস্তাটি অনেক ঢালু। এতক্ষণ জার্নি করার পর আবার এখানে নিচে হাঁটতে হচ্ছে, অনেক কষ্ট লাগতেছে। আমার ভাগে গিয়ে ডান পাশে একটি ছোট মসজিদ আছে যা মুসলিম ভাইদের কাজে আসবে অনেক। জিনিসটা একদিকে ভালো হয়েছে, যারা নামাজ কালামের জন্য এদিক ওদিক ছুটে যেতে হয় তাদের জন্য সুব্যবস্থা করে দিয়েছে। মসজিদটি আর অজুখানা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যা দেখে আমার অনেক ভালো লেগেছিল। তো এইভাবেই ভিডিও করতে করতে আমি নিচের দিকে নামি। আমার যে পরিমাণে হাঁটার গতি ওই পরিমাণে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম 1 ঘন্টা বেজে যাবে। কি ব্লগ আগে ভিডিও করে আছে আবার এর জন্য কিন্তু ব্যাগ এক লগ গই যাবে ব্যাগ আলাদা শোনো আমার ভুল বই থাকতে লাস্ট এনো নাই এনো দাম পড়বি এনো দাম পড়বি আপনারা এই যে দূর একটা আই লাভ বান্দরবন লেখা দেখতেছেন, এটা জাস্ট একটু মাথায় রাখেন। এটার কাজ আমি পরে বলবো আপনাদেরকে। এটা জানি না ক্যামেরায় কতটুকু কাছে লাগতেছে, বাট এই লেখাটা ছিল অনেক দূরে, প্রচুর পরিমাণ দূরে। আমি জুম করে পর্যন্ত নিয়েছি। আপনারা জাস্ট লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, এটার আমি একটা ঘটনা বলবো। তো আমরা কিছুক্ষণ হাঁটার পর পরে দেখা যাচ্ছে রোদের আগমন, যা দেখে অনেক ভালো লাগতেছিল। আমরা সবাই ধরে নিয়েছিলাম বান্দরবনে গেলে কোনো সূর্য দেখা মিলবে না, কারণ বান্দরবন এমন একটি জায়গা যেখানে পাহাড়ে কুয়াশা মেঘে একসাথে মিশ্রিত থাকে। তাও আমাদের এখানে এসে যে সূর্যের দেখাটা মিলবে তা অসম্ভব ব্যাপার ছিল। তো কিছুক্ষণের জন্য আমি আমার কাজিনকে আমার মোবাইল স্ট্যান্ডে ধরিয়ে দিই আর বলি ভিডিও করতে। তো ওর ভিডিওর অ্যাঙ্গেলটা একটু দেখবেন কোন জায়গায় ধরে।
Di plan untuk jam tu lah. Akibat dia dulu mana? Begitu dia dulu. Sudah? Itu saja. তো ফাইনালি আস্তে আস্তে নেমে আসার পর একটা পয়েন্টে চলে আসলাম আমরা, যেখানে বসার মতো স্থান আছে, যেখানে রেস্ট করার মতো প্লেসও আছে, ছবি তোলার মতো অসাম প্লেসও আছে। তো আপনাদেরকে মেন পয়েন্ট একটু ঘুরে ঘুরে চারিদিকে দেখাই। তো এবার আস্তে ধীরে আমরা সামনের দিকে এগোনোর জন্য আমি একটু রেডি হওয়ার জন্য দেখেন ক্যামেরায় চলে আসলাম। আজ একটু শো অফ করতেছি, কেমন লাগছে সেটা জানার জন্য। তো গেট আপ রেডি করার পরে আমি ক্যামেরাটা নিয়ে হাঁটার জন্য প্রস্তুতি নিয়ে এলাম। তো আপনারা যে রোডটা দেখতেছেন সেটা হচ্ছে উল্টো পথ, অর্থাৎ আমাদেরকে এইটা দিয়ে ফিরে আসতে হবে অন্য দিক দিয়ে গিয়ে, সেটা আপনাদেরকে পরে দেখাবো। তো দেখেন এদিকে একটা দাদা বসে আছে অলরেডি। এটা আসলে বৌদ্ধদের কিছু একটা হবে, কারণ এটার ফেস কাটিং দিয়ে যতটুকু লাগছে সেটা বৌদ্ধদের কোনো মূর্তি বা সামথিং ওদের প্রতীক। তো আমরা আস্তে আস্তে মেঘলার ঝুলন্ত বৃষ্টি পার করতে যাচ্ছি। এতগুলো মানুষ থাকতে দেখেন আমরা মাত্র 3 জনই পার হয়ে যাচ্ছি, কারণ বাকিরা আস্তে ধীরে ভয় পাচ্ছে প্রথমে আসতে, কারণ এটা অনেক নড়াচড়া করছে। আমরা দুজন এমনভাবে পার হচ্ছি যেন লাগতেছে গ্যাংস্টার। মূলত রোদের কিরণে আমি ক্যামেরার দিকে বুঝতে পারছি না ভিডিও হচ্ছে কি না, তাও নিজেও জানি না শো অফ করতেছি, কারণ এখানে রোদের তাপে আমি ক্যামেরা বোঝা যাচ্ছে না। আর আমি মোবাইলটাকে অনেক সেভে রাখতেছি, কারণ মোবাইল স্ট্যান্ডে আছে, যার কারণে কোনো গাফিলতি হলেই অনেক রিস্ক আছে। তবুও চিলের মাধ্যমে আস্তে ধীরে পার হয়ে যাচ্ছি, নো টেনশন। ছবি টবি তুলে আমরা ঝুলন্ত ব্রিজ পার করে সিঁড়িগুলোর দিকে উপরে উঠতেছি, যেখানে উপরে একটা মিনি সাফারি পার্ক বলে পার্ক আছে। মেইনলি এত পরিমাণে টায়ার্ড, যার কারণে উঠতে অনেক কষ্ট লাগতেছে, তবুও কি আর করার, কারণ ঘুরতে যেহেতু এসেছি ঘুরতে তো হবেই। তো কোনো দ্বিধাবোধ না করে উঠে গেলাম মিনি সাফারি পার্কটাতে। উপর থেকে ভিউটা দেখেন। আমার মাথাটা ঘুরা। তো ফাইনালি এখানে উঠে পড়লাম অনেক কষ্টে। এটাকে মিনি সাফারি পার্ক বলা হয়। এখানে প্রত্যেকটি জায়গায় সিট আছে, যার কারণে বসার সুব্যবস্থা রয়েছে সবসময় সব জায়গায়। জায়গাটা বেশ নিরিবিলি ছিল, নিস্তব্ধ টাইপসের। আমি নিজে এখানে রেস্ট না নিয়ে ভিডিও করতেছি। মেইনলি এখানে রেলিংগুলো কালারিং করে দেওয়ার কারণে একটু বেশ ফুটেই উঠেছে। সিঁড়ির উপরে কি আছে তা দেখার জন্য আমি আস্তে আস্তে উপরে চলে গেলাম। সিঁড়ির কালারগুলো বেশ ভালো দেখার মতো ছিল। উপরে উঠে গিয়ে তেমন আহামরি কিছু দেখা যায়নি, জাস্ট একটা ক্যাবল ঘর রয়েছে এখানে, আর বাকি সব পুরনো কতগুলো ঘর। তো আমি ভিডিও করতে করতে আস্তে আস্তে ক্যাবল ঘরের দিকে এগিয়ে যাই। আর ক্যাবল ঘরের মধ্যে যিনি টিকিট কাটছেন তাকে আমি জিজ্ঞেস করি
প্রতিজন কত করে টিকিট কোথায় পাবো? উনি বলল যে, "এখানে কোনো টিকিট পাওয়া যায় না। আপনি টাকা আমাকে দেন, আমি আপনাকে এখানে ঠিক করে দিব।" তারপর আমি ওনার থেকে জিজ্ঞেস করলাম, "একজন কত করে?" উনি বলল, "প্রতিজন ৳৫০ করে।" তারপর আমি আমার কাজিনদেরকে ডেকে নিই। কারণ আমরা চাইছিলাম সবাই একসাথে উঠবো এখানে। সেজন্য আমি ওদেরকে ডেকে নিচ্ছি। তো আমরা সবাই আস্তে ধীরে একে, একে করে ঢুকে যাই। যার, যার পজিশনে বসে যাই। আমার ভিডিও করার জন্য আমি এক কোণায় বসে যাই। কারণ মাঝখানে থাকলে ভিডিও করতে অসুবিধা হবে। যার জন্য আমি একাই এক সিটে বসে যাই সিঙ্গেলে। এই ক্যাবল কারের মুহূর্তটা আমার লাইফের ফার্স্ট। আমি কোনোদিন এসব জায়গায় উঠিনি। তাই এটা এর ১ম অনুভূতিটা ছিল অন্যরকম। বলতে গেলে ১ম অনুভূতি হলেও আমার তেমনটা ভয় লাগতেছিল না। নিজেও জানি না কেন? আমার মনে অনেক সাহস ছিল। আর আমি এটা ভিউটা নেওয়ার জন্য আমি কি করি মোবাইল স্ট্যান্ডটাকে মোবাইলে লাগিয়ে মোবাইল স্ট্যান্ডটাকে লম্বা করে দিই। যাতে কেবল কর থেকে মোবাইলটা বাহিরে চলে যাক। যাতে ভিউটা সুন্দর আসুক। এখানে যারা ছবি তুলতেছে দেখেন তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যতক্ষণ না পৌঁছাচ্ছি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে এদিকেই। তো বাকি ভিউগুলো আপনারা এখনই দেখেন। তো আমরা কোনো চেঁচামেচি ছাড়া সুন্দর মতো করে নেমে যাই। আমি তো মনে করছিলাম আমার কাজিনরাও কোনো চিল্লাপাল্লা করবে। কারণ যে উপরে ছিল যে লেভেলে আমিও তো মনে করছিলাম ওরা কান্নাই করে দিবে। বাট দেখি কেউ কিছু করেনি। তো আস্তে, আস্তে নিচের দিকে রওনা দিই। এইখানে ডান পাশে ২ টি পথ আছে। একটি নিচের দিকে যাওয়া, একটা উপরের দিকে যাওয়া। তো আমরা ফার্স্ট টাইম নিচেরটা একটু ঠান্ডা দেখে আমরা কি করি নিচের দিকে রওনা দিই। এই যে ১ম পথটি একটি উপরে একটি নিচে। এদিকে প্রাকৃতিক ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। একদম নিরিবিলি নিস্তব্ধ। কোনো এক্সট্রা সাউন্ড বা নয়েজি সাউন্ড বলতে কিছুই নেই। তো বেশিরভাগ মানুষ দেখতেছি উপর দিকে যাওয়া শুরু করেছে। কিন্তু উপর দিকে মেইনলি কী আছে আমরা তা ঠিক জানি না। যার জন্য নিচের দিকে একটু নিরিবিলি নিস্তব্ধ জায়গাটি। তো কী করি আমরা এদিকে হাঁটা দিই। কারণ মনে করি এখানে যেহেতু কিছু নাই বা কেউ নাই সেহেতু যে একটু পিক-টিক তোলা যাবে।
তো নিচে যেহেতু লেখা ছিল সংরক্ষিত এলাকা যাওয়া নিষিদ্ধ, যার জন্য আমি নিচে যাই নাই, উপর দিকে রওনা দিই। আর এখানে দেখেন কি একটা অবস্থা, এটা আসলে কি বুঝাইছে ঠিক বুঝতে পারতেছি না। এটা শূকর, আবার সেখানে একটা বৌদ্ধদের কিছু একটা প্রতীক মানুষ। সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছিল। তা আমি একটু ওটা ক্যাপচার করে নিলাম। তার পাশে দেখেন আবার একটা ছেলে আর একটা মেয়ে। ওদেরকে মোটামুটি কিউটই লাগতেছিল। যাই হোক, উপরে সবাই আসা যাওয়া করতেছে, আমিও গেলাম সবার সাথে সাথে। দেখি উপরে যাই কি হয়। তো এক পর্যায়ে হাঁটতে হাঁটতে দেখি একটি ক্ষুদ্র গোষ্ঠীর বাজার আছে ছোট। তো যাওয়ার আগে অনেক এক্সাইটেড ছিলাম যে ওখানে কি না কি বিক্রি করবে, যার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। তো প্রায় আমরা ঢুকে পড়ি বাজারটার ভিতরে। বাজারটি কিন্তু অনেক উঁচুতে ছিল, যা বলার মতো না। তো আপনাদেরকে বাজার থেকে সামনের ভিউটা একটু দেখাই। আর এখানে ভিডিও করতে দিচ্ছে না, কারণ জানি না এখানে কি সমস্যা, ওরা আপুরা কোনো ভিডিও করতে রাজি হচ্ছে না। তাও আমি আপনাদেরকে শেয়ার করছি যতটুকু পারি, দেখেন। কি ধরে দিতে কিছু লাগবে ভাইয়া কি ধরে দিতে ইয়া কি ইয়া তো তুই কি সকল কিছু না খাওয়ার আরে কি তো অনেক পরিমাণে খিদা লেগেছিল। বাস থেকে আসার পরে কোনো কিছুই মুখে দেওয়া হয়নি। তবুও এখানে বাজারে এসে কিছুই পেলাম না। এখানে শুধু ফল ফ্রুটই পাওয়া যায়। আপনারা হয়তো ভিডিওতে দেখলেন, আচার, ফল ফ্রুটই পাওয়া যায় বেশি। আর তাদের মধ্যে এখানে পেঁপেটাই ফ্রেশ ছিল মোটামুটি, যার জন্য পেঁপে নিলাম। আর এইখানে ফল ফ্রুটগুলো অনেক ফ্রেশ, কারণ ওরা ওদের জমিতেই চাষ করে এসব। তো খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে আমরা উপর দিকে রওনা দিই, কারণ উপরে নাকি একটা সুন্দর প্লেস আছে। প্রবেশ নিষেধ, কিন্তু বাঙালি ঠিকই যাবে। তার মানে বহুত উঁচু, তার মানে উঁচু বেশি, তার মানে আয়না হয়ে উঁচু বেশি। না না যাবো তোর জায়গা না, আমার মনে জায়গা
আরো উঁচু মনে হয়। বাঁশবাগান তো ফাইনালি আমরা অনেক কষ্টসাধ্য পার করে মেইন উঁচুতে চলে এসেছি মেঘলার। আমার মতে এটা মেঘলার সবচেয়ে উঁচু পাহাড় এটাই। আমার মতে এই লাইনটা হচ্ছে অনেক রিস্কি, কারণ একজনের বেশি ডাবল করে হাঁটলে এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখেন এখানে অলরেডি একজন দাঁড়ায় আছে, কারণ একজনের বেশি গেলে এখানে পা পিছল খাবে। তো আপনাদেরকে ভিডিও শুরুতে আপনাদেরকে একটা আই লাভ বান্দরবন লেখাটা দেখতে বলেছিলাম, যা নোটিশ করতে বলছিলাম। তো ফাইনালি দেখেন ওই লেখাটা অনেক দূরের থেকে ছিল অনেক ছোট, বাট সামনের থেকে এসে দেখতে ছিল অনেক বড়। তো আজকের দিন আমরা রওনা দিই, কারণ উপরে অনেক রোদ, যার কারণে বেশিক্ষণ টিকা পসিবল না। এই রোদের কারণে আমিও আমার জ্যাকেটটা খুলে ফেললাম অর্ধেকই। দেখেন আমার স্টাইলটা, আমি নিজেই আমার নিজের স্টাইলটা বলে হাসতেছি, কারণ একদিকে সাদা হয়ে আছে, একদিকে জলপাই কালারের জ্যাকেট, যার জন্য নিজের হাসি পাচ্ছে। এই স্টাইলে কেমন লাগতেছে আপনারা বলেন। আর এই জায়গাটা পুরোই একটা গ্রামের বাড়ির মতোই, চারিদিকে ঝোপঝাড় আর বাঁশবাগান। তো আমরা এভাবে দুষ্টামি করতে করতে আমরা পার করলাম এই অ্যাডভেঞ্চারটাও। তো আমরা চলে যাওয়ার পথে আবার দেখি আরও ছোট কয়েকটি দোকান, যেখানে দেখা যায় নানা রকম ফল ফ্রুটের দোকান, যা দেখে অনেক লোভ পাই। তো ওই বাজার থেকে পেঁপে নেওয়াতে আর এইখান থেকে নিলাম না, এখান থেকে আনারসই নিলাম। তো ওনার থেকে পারমিশন নিলাম যে ভিডিও করা যাবে কিনা। উনি বললো যে আচ্ছা করেন। তো ভিডিওটা আপনাদেরকে একটু শেয়ার করি। তো চলে যাওয়ার পথে আবারও এই জায়গাটা সুন্দর লাগতেছিল, সিঁড়িটি, যেখানে অনেক নিস্তব্ধ, কেউ না এখানে বলতে গেলে এখানে আমরাই ছিলাম।
তো আমরা চলে আসি এখানে চিড়িয়াখানায়। কিন্তু আমরা এমন একটা টাইমে এসেছি, এখানে কোনো প্রকারের প্রাণী ছিল না। কিন্তু আমরা যতটুকু জানি বা ভিডিওতে দেখেছি, এখানে নানান প্রকারের প্রাণী থাকে, খরগোশ, তারপরে বিভিন্ন ধরনের পাখি। কিন্তু আমাদের এই জিনিসটা দেখার সৌভাগ্য হলো না। তো আমরা এটা দেখার ব্যর্থ হলাম। তবু আমরা নিরাশা না হই, আমরা সামনের দিকে এগোই। যদি কোনো প্রাণীর দেখা পাই তাহলে হয়তো আপনাদেরকে দেখার সুযোগ করব। তো খানিকক্ষণ চারিদিকে এপাশ ওপাশ দেখার পরে হঠাৎ চোখ পড়ে ডান পাশে হরিণের। সেখানে কয়েকটা হরিণ দেখা যায়, যার জন্য আমরা ছুটে চলে যাই হরিণগুলো দেখার জন্য। তো আমরা উপর থেকে নিচে চলে আসি হরিণ দেখার জন্য। তো হরিণ চিড়িয়াখানার আগে একটা দোকান আছে, যেখানে কোল্ড ড্রিঙ্কসের পাশাপাশি যাবতীয় সবকিছু বিক্রি করা হচ্ছে, চিপস সহ। এবং তার পাশে আছে জিপ লাইন। তো আমি ভিডিও করার জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি হরিণের কাছে। তো দেখুন, এই হচ্ছে চিড়িয়াখানার অবস্থা, পুরাই খালি। তবে আছে বাট ছোট বাচ্চাগুলো, বাচ্চা কিনা ঠিক জানি না, বাট আমার দেখে মনে হচ্ছে এগুলো বাচ্চাই। এই যে দেখেন কিছু ছোট ছোট হরিণ, এগুলো আসলে কি বাচ্চা নাকি ওদের জাতি এমন ঠিক বলতে পারি না, তবু আপনাদের কাছে শেয়ার করছি। তো অনেক ঘোরাঘুরির পর ফাইনালি লাঞ্চের টাইম চলে আসে। তো আমরা কাজিনরা ভাতগুলো নিয়ে আলাদা প্লেসে চলে যাই, যাতে নিরিবিলিভাবে আস্তে ধীরে খেতে পারি। তো ওই লাঞ্চের টাইমের মধ্যে ভালো আইটেম দেওয়া হয়েছে, অনেক খিদাই লেগেছিল বলতে গেলে। দেখেন আমরা মেনলি কত উপরে চলে আসছি ভাত নিয়ে। তো লাঞ্চ শেষে এবার আসা যাক বোট ড্রাইভ করা। এখানে মূলত 3 রকমের বোট পাওয়া যায়। একটা হচ্ছে 2 জনওয়ালা, যেটার প্রাইস ছিল 100 টাকা করে 20 মিনিট। আমরা যেটা উঠেছি সেটা হচ্ছে 3 জনওয়ালা, যেখানে 20 মিনিট 150 টাকা করে। আবার আরেকটা আছে 6 জন সিটওয়ালা, ওটা হচ্ছে 300 টাকা করে। তো এখানে মেনলি বলতে গেলে এখানে প্রতিজন 50 টাকা করে। তো আমি আমার কাজিনের আবদারের কারণে ওর জন্য আমার 3টা সিট অলরেডি নিতেই হচ্ছে। নাহলে আমাদের প্ল্যানিং ছিল আমরা 2 ভাই একসাথে একটাই চালাবো 2 জনওয়ালা, কিন্তু ওর কারণে আমাকে 3টা অলরেডি নিতে হয়েছে, কারণ ও বলে চড়া খাবে। কিন্তু ওরে নামাতে যে মুশকিলে পড়লাম, যা বলার মতো না। আপনারা হয়তো ভিডিও দেখতেছেন আমি কি অবস্থা করতেছি, কারণ ওর জন্যই। কারণ ও যে ভীতু, কিন্তু কি আর করার। আমি এখানে ভিডিও করব নাকি বোট চালাবো সেটা নিজে বুঝতে পারতেছি না। আরও হচ্ছে পানির জায়গা, যেখানে আমার মোবাইল স্ট্যান্ডটা অনেক রিস্কি, হাত থেকে পিছল খেলেই আমার মোবাইলটা চলে যাবে। যার কারণে আমার মোবাইলকে এবং বোটকে হ্যান্ডেল করতে হচ্ছে। মোবাইল আসলে বলতে ই এটা তো আছে এই চার্জার লাগি না এই চার্জার কিন্তু কেন তোর কোন চিন্তা করতে রস এনা দাদা লাইভ দেওয়া সাদা সারি তো এভাবে আমরা দুষ্টামি করতে করতে কখন কখন 20 মিনিট হয়ে যায় তা আমরা নিজেও জানি না। তো আমরা উল্টো পুল্টো রওনা দিই যেখান থেকে এসেছিলাম। আমরা ওদিকে তাকিয়ে প্ল্যানিং করতেছিলাম যে জিপ লাইনে যাওয়া যাবে কিনা। চাইছিলাম বোটটা নিয়ে জিপ লাইনের ওদিকে যাব, যাই ওদের সাথে একটু দুষ্টামি করে চলে আসব। কিন্তু টাইম ওভার হয়ে যাওয়া তার ওদিকে যাওয়া হলো না। আমি মোবাইল স্ট্যান্ড ধরে রাখার কারণে বোটটা ঠিকমতো সোজা যাচ্ছে না। তো আমরা উঠে পড়লাম। উঠে পড়ার পর দেখি এখানে লটারি দেওয়া হচ্ছে। তো উইনারদের কী কী দেওয়া হচ্ছে তা আপনাদের মাঝে শেয়ার করতেছি।
আগে কি তো সাথে আর আদির ভিডিও কাট আদির নাম্বার কত 257 257 ঘটনা কি একটু হচ্ছে দেখা একই লাগে 57 না 56 আজ কাছে টুলটা নিয়ে যাও আগে কই তোমরা একটা শুরু করলেন হয়তো আজ বলতে আপনারা আজীবন বসে গেল হ্যাঁ তোমরা একটা ভেরি গুড এই ইয়া দিয়ে তুমি আজীবন বসে যেতে পারবা হ্যাঁ বসে খাওয়াবো তো তোমাকে অনেক ধন্যবাদ এই পিকনিকে তোমার অনুভূতি একটু বলো এখানে এসে অনেক ভালো লাগতেছে অনেক বেশি জি ভালো লাগছে তো তুমি পাচ্ছ আমাদের কমিটিকে কি খাওয়াবা না আর তোর বউর নাম মায়েকা মন করি আনার গলি কই বের কারো দুধ না তো ঠিক আছে একদিন আমাদেরকে দাওয়াত করে এই দেশি মুরগি যেটা লালন পালন করতেছ ওটা ডিম দিয়ে খাওয়াবা ভিতরে টেপ আছে এবার আমাদের আকর্ষণীয় এক টু ওয়ান টু আর এবিসি এগুলি কি মাসুম ভাই বাল্য শিক্ষায় বসে বসে বাল্য শিক্ষা প্রথম পুরস্কার সর্বশেষ পুরস্কার দেখার জন্য আমরা যাচ্ছি আমাদের বেলাল সদরের বাইকে উনি বসে আছেন মনে হচ্ছে ভাবছে ভাইরে ভাই টিভি আমরা ওনাকে বলছি বলতে এবং পুরস্কারটা দিয়ে দিতে বেলাল সাহেব আছেন আমাদের সম্মানিত সদস্য বেলাল সাহেব তখন আবার তো এখানে ইভেন্টটা শেষ করে আমরা নীলাচলের উদ্দেশ্যে রওনা দিই। এখানে গাড়িগুলো পেতে অনেক সময় চলে যায়, মিনিমাম 30 মিনিটের মতো, কারণ এখানে গাড়ি ভাড়াগুলো অনেক হাই ছিল আর যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অলমোস্ট ফিল আপ হয়ে গেছে। সেজন্য আমরা চাচ্ছি একটা খালি গাড়ি নিব, যার জন্য একসাথে সবাই যেতে পারবো। কিন্তু যা পাচ্ছি আমরা তা হচ্ছে হাফ ফিল আপ, যার জন্য নিচ্ছি না। তো এইভাবে আমরা ওয়েট করতে করতে অনেকক্ষণ প্রায় টাইম ওয়েস্ট এখানেও চলে যায়। তো বেশ সময় ওয়েটিং করার পর আমরা ফাইনালি পেয়ে যাই একটি গাড়ি। এখানে এসব গাড়িকে নাকি চাঁদের গাড়ি বলা হয়। তো যেটাই হোক, জিপ গাড়ি হোক বা চাঁদের গাড়ি হোক, আমরা উঠে পড়লাম। তো আমি প্ল্যানিং করলাম আমি সবার লাস্টে থাকবো, যাতে ভিডিও করতে পারি, আপনাদের মাঝে শেয়ার করতে পারি, যার জন্য সবাইকে ঢুকিয়ে দিই ভিতরে। আমরা কাজিনরা সবাই দাঁড়িয়ে যাব, সেজন্য যারা বসার মানুষ তাদেরকে বসিয়ে দিলাম। আমরা দাঁড়িয়ে যাওয়ার জন্য ঢুকে পড়লাম আস্তে আস্তে। তো বলতে না বলতে গাড়িটি ছেড়ে দিল। গাড়িটি হালকা হওয়াতে আমাদের ড্রাইভার সাহেব বলেছিল এখানে পারলে আরও মানুষ নিতে, কারণ এখানে রিস্কি, মানুষজন যত বেশি হবে তত ভালো। সেজন্য আমরা ট্রাই করলাম, আমাদের আরও কাজিনরা ছিল, ওদেরকে নিয়ে ফেলার ট্রাই করলাম। সেজন্য গাড়িটি থেমে গেল। তারপর আমরা তাদেরকে ডাকা শুরু করলাম। তারাও গাড়ির জন্য অপেক্ষা করতেছিল। সেই জন্য আমরা চিন্তা করলাম একসাথে চলে যাওয়া যাক, যেহেতু গাড়ি খালি এবং আমাদেরকে বলা হয়েছে যে গাড়িতে আরও লোক নিলে ভালো হয়। সেজন্য ট্রাই করলাম ওদেরকে নিয়ে নেওয়ার।
এদিকে তুমি এদিকে তো ছোটখাটো একটা জার্নি করে অনেক মজা পেলাম আমরা। তো খানিকক্ষণের মধ্যে আমরা চলে আসলাম নীলাচল। এখানেও গেটে প্রতিজন ৫০ টাকা করে। তো আমরা জনপ্রতি হিসাব করে আমরা টোটাল অ্যামাউন্ট একজনকে দিয়ে দিই। সে একসাথে সবগুলো টিকিট কেটে আনে। আর আমি তার মধ্যে ভিডিও করার সুযোগ পাই, যা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমরা ৩:৩০ ৪টার দিকে নীলাচল এখানে আসছি। যে পরিমাণে রোদের কিরণ ছিল বলার মতো না। তো টিকিট নেওয়ার পর আমরা আস্তে ধীরে একজন একজন করে ঢুকে যাই। তো তারা টিকিট হিসাব করে নেওয়ার জন্য আমার জন্য ওয়েটিং করতেছে, সেজন্য আমি আস্তে আস্তে ঢুকে যাই। নীলাচলের প্রবেশদ্বারটি ভালোই ছিল, সৌন্দর্য ছিল। আর এখানের প্রকৃতির আবহাওয়াটা ছিল একদম ঠান্ডা প্রকৃতির। এবং আপনারা পাশে দেখতে পাচ্ছেন ডান সাইডে একটি বান্দরবনের ছোট একটা মানচিত্র। সেটার মাধ্যমে আপনারা একটু হালকা পাতলা অভিজ্ঞতা নিতে পারবেন। তো যাওয়ার আগে আমরাও কি করি, এটা একটু আইডেন্টিফাই করে নিই যে এখানে আসলে কি আছে, তা আপনাদেরকে একটু দেখাচ্ছি। নীলাচল আর কোন আছে দেখুন। তো আমরা ভিতরের দিকে আস্তে ধীরে রওনা দিই। ভিতরে যেতে যেতে হঠাৎ চোখ পড়ে বাম পাশে। বাম পাশে ছবি তোলার জন্য একটা প্লেস আছে ছোটখাটো, যেখান থেকে মারাত্মক ভিউ দেখা যায়। এখান থেকে নিচের ভিউটা দেখার মতো ছিল। জানি না কতটুক ক্যাপচার হয়েছে ভিডিওতে, বাট যদি সরাসরি দেখেন মারাত্মক বলা যায়। চোখ জুড়ে যাওয়ার মতো জায়গাটা। আসলে এইসব জায়গায় আসলে মাইন্ড ফুল ফ্রেশ হয়ে যায়। দূরে যে কতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে যে বান্দরবন শহর বলা হয়। তো এখান থেকে আরও নিচে থেকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যাই আমার কাজিন দেখেন ইশারা দিয়ে বোঝাচ্ছে। তো উপর থেকে আমরা ভিডিও করতে করতে নিচের দিকে নামি, মূলত নিচে কি আছে সেটা দেখার জন্য।
আপনারাও মূলত ট্রাই করেন ভিডিও দেখার জন্য যে নিচে কি আছে। আমরা ফার্স্টে এক্সাইটেড হয়ে নিচের দিকে যাই যে মনে হয় হয়তো নিচে কোনো সুন্দর একটা প্লেস টেস হবে। সেই আশায় আমরা কি করি নিচের দিকে রওনা দিই। তো আমি আমার কাজিনকে ভিডিও অ্যাঙ্গেলটা ধরাই দিই। সে আমাকে ভিডিও করতেছে। পুরো আমি যতটুকু যাবো সে ততটুকু ভিডিও করবে। আপনারাও অপেক্ষা করুন, নিচে একটা এমন একটা সারপ্রাইজ জিনিস আছে যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আস্তে আস্তে না तो होता क्या हॉस कैमरा में के फिर उल्टो हो इतना बारस তো এই হচ্ছে লাস্ট পয়েন্ট। আসলে এটার নিচে কিছুই নেই, এতটুকুই। তো আমরা সেটা থেকে বাদ দিয়ে আমরা আবার উপর দিকে রওনা দিই। আইতে লিখলাম না আইতে আপনি ভিডিও চাপ দেন আর এলা তো যাও ছবি যা দিলি তুই আমি ফটো দিবি হয়তো তো কি কথা শুধু ক্যামেরা হারাম হ্যাঁ সুন্দর হলো তুই ভাবি তো অন্তপক্ষে বেশি রাত দিয়েছি আমার কথা কদ্দুর নিচে নিচে এবার দেখানো যাবো অবশ্যই দাদা হাতের পারে দেখতাম না দুটো কোনো পাহাড় গেলাম দে আচ্ছা দিবে জানাবে আসলে এখন আর পাহাড় নাই নীল ভিডিও আছে ওই দিকে বারা লাস্ট একদম ফিরে না এটা আগে আমি সুন্দর লাগছে হ্যাঙ্গুল আমার সমস্যা বুঝছো বড়ি আমরা গাড়ির দিকে হাত আমরা লাগা বড়ি হচ্ছে সেটা আমরা বুঝুন তো আর একদিন দেবি আর কোনো ঠিক নয় ঢাকা ফেলে ফিরে না হলো না ও বুতো মার আছে সুকি হারাম নীল বুঝতো না স্বপ্নবাস কটেজ নীলম্বির ট্রি হাউস জুঙ্গ বিয়াবি কটেজ ফিরে না তোনো গেছে তোরই জন্য তাই নিবিতি মিতি ইবু শুনছো 이게 그 노술 나벌 우니세 노술래 우니세 아로 저는 정말 많이 한게 많아 야 무슨 거지 এখানে আবার বাচ্চাদের জন্য সুব্যবস্থাও রয়েছে। সো জিনিসটা ভালো হয়েছে, ফ্রিতে বলা যায়। তো উপরে একটি পার্কের মতো সুব্যবস্থাও আছে। সো আমরাও চলে গেলাম উপরের দিকে। এদিকে বাম পাশে একটা ছবি তোলার মতো প্লেস আছে।
তো বলতে না বলতে আমরা উঠে গেলাম অনেক কষ্টে। এই পাহাড়ি জায়গাটাতে আসা উচিত ছিল সকালে, কারণ এসব জায়গায় সকালে আসলে মজা বেশি। তো এবার আপনাদেরকে চারিদিকে ঘুরিয়ে দেখার পালা। বাম পাশের দিকে ছোট বাচ্চাদের জন্য দোলনা আছে, আরও নানান রকমের খেলার জাতীয় জিনিস। রনি দেখ के रही বান্দরবান নীলাচল আছে নীলাচল আমার মতে নীলাচলে এটাই সবচেয়ে উঁচু পাহাড় মেবি, আমার যতটুকু জানা আছে। আর আমরা এমন টাইমে এসেছিলাম, ভিউটাও খারাপ না, অলমোস্ট ভালোই ছিল। তো সামনে এগিয়ে যেতে দেখি আরও সামনে সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সামনে আর যাই না। কারণ আমাদেরকে বলা হয়েছিল 4টার মধ্যে মেঘলার ওই মেইন পর্যটন কেন্দ্রের ওখানে উপস্থিত থাকতে, কারণ বাস তখন হাজির থাকবে। আর 5টায় গাড়ি রওনা দিবে, যার জন্য আমাদেরকে রেডি থাকতে বলেছিল। তাই আমরা সামনের দিকে না যাই, এখান থেকে আপনাদেরকে শো করতেছি যতটুকু পারি। তো আমাদের যাওয়ার টাইম হয়ে গেল, যার জন্য আমরা রওনা দিই চলে যাওয়ার জন্য। আমরা রোড এটা দিয়ে উঠেছিলাম, কিন্তু ডান পাশে গেলে ওটা দিয়ে কোথায় যাওয়া যায় সেটা আমরা ঠিক জানি না। যদি টাইম থাকতো আমরা ঠিক ওইটা দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করতাম। একদিকে সূর্য থাকার কারণে ভিডিওতে ভিউগুলো সুন্দরই আসতেছিল। এই আমার আমার তো যেতে যেতে হঠাৎ আমার দেখা একটা মুহূর্ত পড়েছিল, এটা আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি দেখাই। তো আমরা যেই গাড়িতে করে এসেছিলাম সেই গাড়ির জন্য অপেক্ষা করছি। এখানে গাড়িগুলোর নিয়ম হচ্ছে যে আপ ডাউন, আর আমরা যেই গাড়ি করে আসছিলাম সেটার আপ ডাউন ভাড়া ছিল 1200 টাকা করে, যাওয়ার 600, আসার 600, কিন্তু 1 টাকাও পেমেন্ট নেয় নাই ওরা। তো গাড়িটা নাকি আরেকটা ভাড়া মারতে গেছিলো, যার জন্য আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম গাড়িটার জন্য। আমরা এখানে অর্ধেকে টাইম ওয়েস্ট করি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অপেক্ষায় থেকে। তো গাড়ি আসা পর্যন্ত ততটুকু আমরা কী করি, রাস্তায় হাঁটতে থাকি। কিছু মুহূর্ত আপনাদের মাঝে এখানে শেয়ার করছি, দেখেন।
আমাদের জিপে যতজন মানুষ ছিল সবগুলো আমরা হাঁটতে থাকি, যাতে সামনে থেকে গাড়িটা আসলে সাথে সাথে আমরা ওই গাড়িতে উঠে যাব। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েটিং করার পরে গাড়িটি চলে আসে। তা আমরা প্রিপারেশন নিয়ে নিই গাড়িতে উপরে ওঠার। তো আমি সামনের দিকে চলে যাই যাতে ভিডিওতে সব কিছু সুন্দরভাবে ভিউটা নিতে পারি। চলো দূরে কথা মালিকের সামনে তোর বড় বড় মালিকের তোর সামনে তোর বড় বড় মালিকের ড্রাইভার না তোর বড় বড় আরে মা ओ भाई साहब তোরি মাই এই রে কি যাম না হবে যাম না কোন যাম না আমি তো দেখছ না মানুষ আপনি নিয়ে যা ফেলে দিবি ও টেম্পু না কাটি দাও কারণ না কারণ পুলিশ সিলেলে অন্য গাড়ি সিলেলে অন্য গাড়ি সিলেলে এরা সে পাওয়ার দাম নাই আগ্রাবাসী বার Mana muy cuy. Ini lagi saya. Actually kilam deh, kilam deh. Boleh mu diwa? Isa iba na. Tulo cuy mana gitu. Coba na sama model.
তো ছোট্ট মজার মাধ্যমে আবারও আমরা ফিরে এলাম মেঘলা পর্যটন কেন্দ্রে, যেখানে আমাদের জন্য বাস ওয়েট করতেছে। তো আমরা সুন্দর করে একজন করে নেমে যাই সাবধানতা অবলম্বন করে। আমরা যেমন তেমন ছিলাম, সেখানে আমাদের সাথে ছিল আরও জিনিসপত্র যা নিয়ে আমাদেরকে ঘুরতে হয়েছে। তো আমি নেমে যাওয়ার পর আমাদের বাসটা খুঁজতেছি, যেটা করে এসেছিলাম সেটাই লাগবে। তো যে গাড়িটা দেখতেছেন সামনে, সেটা হচ্ছে ২ নাম্বার বাস। আমাদের বাসটা হচ্ছে সবচেয়ে সামনে। এখন আমাকে যেতে হবে হেঁটে ওই বাসটার দিকে। তো আমরা যে টাইমে আসছিলাম সেটা অলমোস্ট সূর্যাস্তের সময়। আপনারা হয়তো বুঝতে পারতেছেন সূর্যের দিকে তাকালেই। এই বাসের পরের বাসটা হচ্ছে আমাদের বাস। আর এখানে ভাইটা দেখেন আমার ক্যামেরা দেখে দুষ্টামি করতেছে। আমার যে হাঁটার গতি ছিল সেটা আপনাদেরকে দেখাতে গেলে মিনিমাম ৫ মিনিটের মতো যাবেগা। সেজন্য শর্ট করে দিলাম। তো সারাদিনের ভ্রমণ শেষে চলে আসলাম বাসের দিকে এখন। প্রায় উঠেই পড়লাম আমরা। আর এই ব্লগটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ এবং আমার লাইফের ফার্স্ট করাই ব্লগ। তো যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।